নমস্কার বন্ধুরা, আমার আগের ভিডিওতে আপনারা জেনেছেন কি সিকিউরিটি মার্কেট কি, ক্যাপিটাল মার্কেট কি। এই ভিডিওতে আমি এক্সপ্লেন করব মানি মার্কেট জিনিসটা কি। চলুন শুরু করা যাক। প্রথমে হচ্ছে ফিনান্সিয়াল মার্কেট। ফিনান্সিয়াল মার্কেট দুই ভাগে ভাগ করা যায়, মানি মার্কেট আর ক্যাপিটাল মার্কেট। ক্লিয়ার? আগের দিনের সেশনে আমরা এই ক্যাপিটাল মার্কেট কি এটা আপনাদেরকে এক্সপ্লেন করে দিয়েছি। এই সেশনে আমরা জানব মানি মার্কেট এটা জিনিসটা আসলে কি। ওকে, সি দেখুন, মানি মার্কেট কিছু না, এটা একটা শর্ট টার্ম মার্কেট। ওকে, এই মার্কেটে সাধারণত যে ফিনান্সিয়াল মার্কেটে যে ট্রানজাকশনগুলো হয়, আগের দিন আমি বলেছিলাম যে এটা সাধারণত লেস দেন 1 ইয়ার হয়, 1 বছরের কমে হয়। তো এবার যদি মোটামুটি ধরুন একদিন থেকে সাধারণত এটা 1 বছরের মধ্যে এই ট্রানজাকশনগুলো হয়। এই মার্কেটটা খুব মানে লিকুইডিটি থাকে এই মার্কেটে, মানে সহজেই কেনা বেচা করা যায় এই মার্কেটে, হাই লিকুইডিটি থাকে। রিস্ক এই মার্কেটটাতে রিস্কটা কম্পারেটিভলি ইকুইটি মার্কেট রিস্কটা কম থাকে, লো রিস্ক কম্পারেটিভলি আদার মার্কেট। এখানে রিটার্নটা মোটামুটি লো রিটার্নই হয়, ঠিক আছে। দেন এটা খুব শর্ট টার্ম, মানে খুব স্বল্প মেয়াদি হয়। ক্লিয়ার? এবার মানি মার্কেটটাকে সাধারণত দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অর্গানাইজড মানি মার্কেট, একটা হচ্ছে আনঅর্গানাইজড মানি মার্কেট। এবার অর্গানাইজড মানি মার্কেটটাকে সাধারণত এই মার্কেটটাতে যে পার্টিসিপেট করে কারা, যেমন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এসবিআই, স্টেট ব্যাঙ্ক, পাবলিক সেক্টর ব্যাঙ্ক, প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক, ফরেন ব্যাঙ্ক, দেন রিজনাল রুরাল ব্যাঙ্ক, নন শিডিউল ব্যাঙ্ক, কমার্শিয়াল ব্যাঙ্ক, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন, জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন, ইউনাইটেড ট্রাস্ট অফ ইন্ডিয়া। এরা পার্টিসিপেট করে আপনার অর্গানাইজড মার্কেটে। আনঅর্গানাইজড মার্কেটে কারা করে, ইন্ডিজিনিয়াস ব্যাঙ্কস, মানি লেন্ডার, নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েটারিজ সাচ এস চিট ফান্ডস। তারপরে যেমন ধরুন আপনাদের যে সাহুকার আছে, যারা আর কি সুদের এগেনস্টে পয়সার লোন দেয়, তারা এই আনঅর্গানাইজ সেক্টরের মধ্যে পড়ে। এইবার এই মানি মার্কেটটাকে কে রেগুলেট করে? এটা রেগুলেট করে আরবিআই। ইন্ডিয়াতে আরবিআই আর সেন্ট্রাল ব্যাংক, তো বাইরে এটাকে সেন্ট্রাল ব্যাংকও বলে, তো আরবিআই আর সেন্ট্রাল ব্যাংক। তো ইন্ডিয়াতে হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এটাকে মনিটর করে। এইবার চলুন বুঝে নিই এই মানি মার্কেটটা কিভাবে কাজ করে, ঠিক আছে। সে ফর এক্সাম্পল, এটা একটা হচ্ছে ব্যাংক। এবার ব্যাংকে আপনি কি করছেন, ডিপোজিট করছেন। ডিপোজিট কিভাবে করছেন, এফডি আর সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে বা কারেন্ট অ্যাকাউন্টে আপনি ব্যাংকে ডিপোজিট করছেন। এবার ব্যাংকের এখানে হচ্ছে একটা ডিপোজিট, ব্যাংকে কিছু ডিপোজিট আছে, ঠিক আছে। এবার ধরুন ব্যাংকে ডিপোজিট আছে 100 টাকা। এইবার ব্যাংকের বিজনেস কি, ব্যাংক এই ডিপোজিটটাকে দিয়ে দিবে লোন, ঠিক আছে। এইবার ব্যাংক কি এই 100 টাকা পুরো টাকাটাই লোন দিতে পারে, দিয়ে দেবে? এটা কে ডিসাইড করবে? এইটা ডিসাইড করে আরবিআই। তো সমস্ত যেগুলো ডেভেলপ দেশ আছে, সেই সব দেশের যারা আর কি সেন্ট্রাল ব্যাংক, আর আমাদের দেশে যেমন রিজার্ভ ব্যাংক আছে, তারা একটা কমন নর্মসে আসে। যেমন আজকের ডেটে ইন্টারন্যাশনালি সবগুলো ব্যাংক একটা নর্ম মানে, সেটা হচ্ছে বেজেল নর্মস, ঠিক আছে। মোস্ট অফ দ্য ইন্টারন্যাশনাল ব্যাংক এই নর্মসটা মানে।
তো এখানে বা আরবিআই যেটা আর কি করে দেয়, সেখানে হচ্ছে দুটো রেশিও মেনটেন করে। একটা হচ্ছে SLR, স্ট্যাটুটরি লিকুইড রেশিও, দেন CRR, ক্যাশ রিজার্ভ রেশিও। এই রেশিওর থ্রুতে বলে দেয় যে কত পার্সেন্ট এরা লোন দিতে পারবে। ধরুন বললো যে আউট অফ 100 রুপিস অনলি 80 রুপিস দে ক্যান গিভ লোন, মানে 80 রুপিস ওরা লোন দিতে পারবে। কারণ 20 রুপিস ব্যাংকে রেখে দিতে হবে, কারণ কালকে ডেটে যদি ডিপোজিটাররা আসে তারা যাতে খালি হাতে ফিরে না যায়। ঠিক আছে, এই যে টার্মটা, এবার এটা সাধারণত এই লোনটা সাধারণত লং টার্মেও হয়, শর্ট টার্মেও হয়। শর্ট টার্মে যে লোনটা হয়, যেমন ধরুন যেটা আর কি একদিন থেকে লেস দেন 1 ইয়ার, সেটা সাধারণত রুট করা হয় এই মানি মার্কেটের মাধ্যমে। ক্লিয়ার? যেমন ধরুন কল মানি, নোট মানি বা ডিফারেন্ট টার্ম ডিপোজিট, ইন্ট্রা ব্যাংক টার্ম ডিপোজিট, এসব হচ্ছে মানি মার্কেটের ইনস্ট্রুমেন্টের উদাহরণ। যেমন কল মানি জিনিসটা কি? কল মানি, নোট মানি অ্যান্ড টার্ম মানি। ওকে, তো এই তিনটা হচ্ছে এই মানি মার্কেটের ডিপোজিটের টাইপ। ঠিক আছে, এবার কল মানি কি? কল মানি হচ্ছে আপ টু 1 ডে অর ওভারনাইট। ঠিক আছে, এবার যেই লেন্ডিংগুলো একদিনের জন্য বা ওভারনাইটের জন্য হয়, সেগুলো হয় কল মানির সাহায্যে। ঠিক আছে, এক্সেপ্ট সানডে অর ডিফারেন্ট যেগুলো হলিডেজগুলো আছে সেগুলো বাদ দিয়ে, তো সেগুলো হয় কল মানির সাহায্যে। এখন জেনে যাবে নোট মানিটা কি। নোট মানিটা কিছু না, 1 ডে টু 15 ডেজ। এই যে ইনভেস্টমেন্টগুলো বা এই যে লোনগুলো দেওয়া হয় মানি মার্কেটে, সেটা দেওয়া হয় একদিন থেকে 15 দিনের মধ্যে। নেক্সট হলো টার্ম মানি। টার্ম মানি হলো মোর দেন 15 ডেজ। ঠিক আছে, তো মোর দেন 15 ডেজ যেই লোন বা ডিপোজিটগুলো করা হয়, সেগুলো করা হয় টার্ম মানির মাধ্যমে। ক্লিয়ার? এবার এই মানি মার্কেটে ইন্টারেস্ট কিভাবে ক্যালকুলেশন করা হয়, ইন্টারেস্ট বা রিটার্ন কিভাবে ক্যালকুলেশন করা হয়? সিম্পল। এবার হচ্ছে অ্যামাউন্ট lent, okay, or maybe invested. ঠিক আছে, যেমন আগে বলেছি এক পার্টি লোন দেয়, তো এক পার্টি ইনভেস্ট করে আর কি। তো মানে এক পার্টি লোন নেয়, আরেক পার্টি লোন দেয়। যে লোন দিল সে লোন গিভার বা ইনভেস্টরও বলা হয়। ঠিক আছে, ইনটু হাউ মেনি ডেজ, সে ফর এক্সাম্পল 90 ডেজের জন্য, 3 মাসের জন্য লোনটা নিল। ঠিক আছে, এবার এটাকে অ্যাক্রুয়াল বেসিসে অ্যানুয়ালাইজ করা হবে, এর জন্য 365 ডেজ। ঠিক আছে, ইনটু রেট অফ ইন্টারেস্টটা কত, সে ফর এক্সাম্পল 5% রেট অফ ইন্টারেস্ট, 5 বাই, তো এটাকে এভাবে লিখি, number of days, rate of interest. ক্লিয়ার? ঠিক আছে, এবার এই টার্ম মানিটা আছে। টার্ম মানি সাধারণত রেট অফ
ডিপোজিটের উপরে যে ইন্টারেস্টটা দেয় বা রিটার্নটা দেয় সাধারণত সেটা কোয়ার্টারলি বা হাফ ইয়ারলি বা অ্যানুয়ালি এই ফরম্যাটেতে দেওয়া হয় সাধারণত। ক্লিয়ার? এবার মানি মার্কেট ইনস্ট্রুমেন্টের মধ্যে একটা খুব ইন্টারেস্টিং ইনস্ট্রুমেন্ট নিয়ে আলোচনা করব, সেটাকে বলা হয় বিল ডিসকাউন্টিং। সাধারণত এটা বিজনেসের ক্ষেত্রে করে থাকে। তো এক্ষেত্রে কি হয় বিল ডিসকাউন্টিংয়ে, সে ফর এক্সাম্পল একজন বায়ার আর আরেকজন হলো সেলার, ঠিক আছে? তার মানে এই জিনিসটা কিনছে আর এ হচ্ছে বিক্রি করছে। প্রথমে বায়ার কি বললো, একটা অর্ডার দিল, ঠিক আছে? সেলার কি করলো, সেলার গুডসটাকে পাঠিয়ে দিল। ক্লিয়ার? এইবার বায়ার কি দিবে, বায়ার হচ্ছে এখন এখানে ক্যাশ ট্রান্সফার করবে সেলারকে, রাইট? তো বায়ারের কাছে এখন ক্যাশ নেই, তো বায়ার কি করলো, একটা ক্রেডিট নোট ইস্যু করলো। ক্লিয়ার? এইবার সে ফর এক্সাম্পল এই গুডসটার দাম ছিল হচ্ছে 100 টাকা, তো ক্রেডিট নোট ইস্যু করলো কত, 100 টাকা, ঠিক আছে? এইবার ক্রেডিট নোটটা ইস্যু করলো 90 ডেজের জন্য। ক্লিয়ার? এবার 60 দিন পরে 60 ডেজ পরে সেলারে হঠাৎ ক্যাশের দরকার পড়লো। এবার সেলার জিজ্ঞেস করলো বায়ারকে কি আমার ক্যাশের দরকার, তুমি ক্যাশ দিতে পারবে কিনা। তো এই ক্ষেত্রে ক্যাশ ডিসকাউন্ট আর হচ্ছে ট্রেড ডিসকাউন্টের ব্যাপারটা আসে, কিন্তু এটা পরে আসবো। তো বায়ার বললো আমার কাছে ক্যাশ নেই। সেলার কি করলো, সেলার তখন ব্যাংককে কন্ট্যাক্ট করলো, ঠিক আছে? ইনি হচ্ছে ব্যাংক। তো ব্যাংকে গিয়ে বললো যে আমার কাছে 100 টাকার ক্রেডিট নোট আছে, ঠিক আছে, 90 ডেজের। ওকে, ব্যাংক বললো যে এই 100 টাকার ক্রেডিট নোটের জন্য আমি এই দেব 80 টাকা। সেলার কি বললো, ঠিক আছে। সেলার 80 টাকা নিল, ঠিক আছে, আর 100 টাকার ক্রেডিট নোটটা দিয়ে দিল। তো ব্যাংকের এখানে কি হলো, ব্যাংকের কাছে কি আছে, এখন ক্রেডিট নোট আছে 100 টাকা। এবার যেই 90 ডেজ ওভার হয়ে গেল, ব্যাংক কি করলো, বায়ারের কাছে গেল, বায়ারের কাছে গিয়ে ক্রেডিট নোটটা সাবমিট করলো, আর বায়ার ব্যাংককে 100 টাকা দিয়ে দিল। ক্লিয়ার? এবার এই যে ব্যাংক 100 টাকা পেল, 100 মাইনাস 80, এই 20 টাকাটা হলো ব্যাংকের প্রফিট। ক্লিয়ার? এই কনসেপ্টটাকে বলা হয় বিল ডিসকাউন্ট, ঠিক আছে? বিল ডিসকাউন্ট সাধারণত 60 ডেজ টু 180 ডেজের হয়। ক্লিয়ার? সো নেক্সট আরেকটা কনসেপ্ট জেনে নিই, এটা হচ্ছে ট্রেজারি বিল। ট্রেজারি বিল জিনিসটা কি, আরবিআই সাধারণত ট্রেজারি বিল ইস্যু করে, ঠিক আছে? এবার ট্রেজারি বিলের একটা নির্দিষ্ট ম্যাচুরিটি ডেট থাকে। সে ফর এক্সাম্পল ম্যাচুরিটি ডেটে থাকবে হচ্ছে ম্যাচুরিটি ভ্যালু, ঠিক আছে? আরেকটা থাকে ইস্যুইং ডেট থাকে ইস্যুইং ভ্যালু। এবার এই দুটোর যে ডিফারেন্স, এটি হচ্ছে রিটার্ন অর ইন্টারেস্ট।
ঠিক আছে। সাধারণত ট্রেজারি বিলটা সাধারণত লো রিস্ক হয়, রিটার্নটাও লো রিটার্ন, হাইলি লিকুইড থাকে, ঠিক আছে। হাই সেফটি থাকে, হাই সেফটি মানে লো রিস্ক, মানে যেহেতু এটা আরবিআই ইস্যু করে